ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ সংস্কার বা সংবিধান কিছুই হয়নি, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1-11 আসবে বলে শঙ্কা তাদের। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুব শক্তির সম্মেলনে এসব মন্তব্য করেন নেতারা। এ সময় বিএনপি ও গণমাধ্যমের সমালোচনা করে এনসিপি। এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির প্রথম সম্মেলন। এতে সংস্কার, সংবিধান, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন নেতারা। এখনও কাঙ্ক্ষিত সংস্কার ও নতুন সংবিধানের অগ্রগতি না হয় ক্ষোভ জানান এনসিপি নেতারা। সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তারা। বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করে এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। সার্জিস আলমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগন্যাল, যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে। সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে এক বিন্দু ছাড় দেয়া হবে না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না করে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারবে না। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। এনসিপি নেতারা আরও বলেন, এক বছরে অন্তর্বর্তী সরকার কি করেছে তা প্রকাশ করতে হবে, পরবর্তী সময়ে কি করতে চায় তাও জানাতে হবে। এই সরকার প্রকাশ করতে হবে গত এক বছরে এই সরকার কি কি করেছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিহিংসার রাজনীতি পরিহার করলে উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তন চায়। বিএনপির আগামীর রাজনীতির লক্ষ্য যুব সমাজকে শক্তিতে পরিণত করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল নারী, পুরুষ, ছাত্র, তরুণ, যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। আগামী নির্বাচনে ভোট দিয়ে প্রবাসীরা নতুন অভিজ্ঞতা নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় প্রবাসীদের সাথে মত বিনিময়ে এ কথা জানান তিনি। বলেন, তার সরকার নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। স্বৈরাচারের ধ্বংস করা অর্থনীতি পুনরুদ্ধারে রেমিটেন্স বড় ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। আমরা বিভিন্ন দেশের 3 দিনের সফরে মালয়েশিয়ায় রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। চাইলে যে করা যায় এটার প্রথম প্রমাণ পেলাম। প্রধান উপদেষ্টা বলেন, এবার নির্বাচনে ভোট দিয়ে নতুন অভিজ্ঞতা নেবেন প্রবাসীরা। তাদের পাসপোর্ট সমস্যা সমাধান সহ সব সেবা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোট দিতে পারবেন, কাজেই সেটার ব্যবস্থা হয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে তারা সমস্ত প্রস্তুতি দিচ্ছে। স্বৈরাচারের ফেলে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও জানান অধ্যাপক ইউনূস। বলেন, বিপুল রেমিটেন্সের কল্যাণে অর্থনীতি অনেকটাই স্বস্তির জায়গায় রয়েছে। এই 1 বছরের মধ্যে অর্থনীতি গড়ে দাঁড়ায় ওই কারণে
ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। আমি সকল প্রবাসীদের আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও একসঙ্গে আমরা তাদের ধন্যবাদ জানাই। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা আলাদাভাবে সমাধানে সরকারের নজর রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা নাগরিক সেবা বলে একটা আলাদা বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি করেছি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোতে চলছে নানা হিসাব নিকাশ। নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলগুলো। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রমকে আইনি ভিত্তিতে বাস্তবায়নের উপর জোর দিচ্ছে ইসলামী দলগুলো। এদিকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে পতিত হাসিনা সরকারের হাতে গত 15.5 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে ইসলামী দলগুলো। জুলাই গণ অভ্যুত্থানে মুক্তি মিলেছে তাদের, সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার। বিভেদ ভুলে উজ্জীবিত সবাই আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চাইছে তারা। এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছাই ও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগও শুরু হয়েছে। তবে ফ্যাসিবাদের দোসরদের ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে ইসলামিক দলগুলো। বিগত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি গোষ্ঠী যেভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তাদের দোসরদেরকে বসিয়ে গেছেন, এই দোসরদেরকে যদি পরিপূর্ণভাবে সরানো না যায় এবং তাদেরকে যদি পরিবর্তন করা, তাদের মন মানসিকতা পরিবর্তন করা না যায়, এদেরকে রেখে চেয়ারে বসিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা কোনো অবস্থাতেই সম্ভব বলে আমরা মনে করি না। ইসলামপন্থীদের অগ্রযাত্রা রুখে দিতেই ফ্যাসিস্ট সরকার বিভেদ সৃষ্টি করে রাখে। তাই নতুন সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে ইসলাম ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে জামায়াত। পাশাপাশি সংস্কারকে গুরুত্ব দিয়ে আইনি কাঠামোয় তা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন তারা। আমরা এখন তো প্রস্তুতি নিয়ে কাজ করতেছি, জনগণের সাড়া আছে এবং আমাদের সব ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। নির্বাচনের জন্য পূর্ব শর্ত হচ্ছে সংস্কারটাকে আইনি রূপ দিতে হবে এবং সংস্কারের যে জাতীয় সনদ হবে, এই জাতীয় সনদের আইনি বিধিবিধানের ভিত্তিতে এই সরকার নির্বাচন অনুষ্ঠান করবে। আগামী নির্বাচনে জোটবদ্ধ নাকি বোঝাপড়ার ভিত্তিতে অংশগ্রহণ, এসব বিষয়ে আলোচনা চলছে বলে জানান এ জামায়াত নেতা। তবে সময় এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র 45,098টি। কেন্দ্রের দায়িত্বে থাকবেন 9,31,131 জন কর্মকর্তা। মঙ্গলবার কমিশন সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে এই তথ্য জানায় ইসি। এতে বলা হয়, শিগগিরই ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হবে। নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও। প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় 130 কোটি টাকা। এবার আগের সব নির্বাচনের চেয়ে 10% বেশি ভোট গ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা আগের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন কিনা তা খতিয়ে দেখবে ইসি। একই সাথে ভোট গ্রহণ কর্মকর্তা বাছাইয়ে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করা হবে। প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জুন মাসে মৃত্যু 19 জন হলেও জুলাইতে হয় 41 জনের, আর অগাস্টের এই কদিনেই মৃত্যুর সংখ্যা 20। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 25,000, মৃত্যুও 100 ছাড়িয়েছে। এবছরের জুলাই মাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ায়। বছরের সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় গত মাসে, যা 10,684 জন, মৃত্যুও হয় 41 জনের। এর আগে জুন মাসে আক্রান্ত হয় 5,951 জন, মৃত্যু 19 জনের। আর চলতি আগস্ট মাসের এ কদিনেই মৃত্যু ও আক্রান্ত জুলাই মাসের প্রথম 10 দিনের প্রায় দ্বিগুণ।
চিকিৎসকরা বলছেন সাধারণত মে থেকে জুন মাসে রোগী বাড়তে থাকে আর আগস্ট ও সেপ্টেম্বরে তা চূড়ায় পৌঁছায়। তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রথম 7 মাস পার হয়ে গেছে, ইদানিং কিছু ডেঙ্গু পেশেন্ট পজিটিভ পাচ্ছি। এতদিন তো আমরা NS1 পজিটিভ কম পেতাম, এই মাসে এসে মনে হচ্ছে পজিটিভিটিটা একটু বেড়েছে। আর সিমটমগুলো অলমোস্ট আগের মতোই আছে, জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা এবং বমি, লুজ মোশন, কারো কারো ক্ষেত্রে কাশিও আছে। দেশে 2023 সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি 3,21,179 জন মানুষ হাসপাতালে ভর্তি হন আর সবচেয়ে বেশি 1,705 জনের মৃত্যু হয় বছরটিতে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করে। এদিন রিমান্ড শেষে সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করা হয়। এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন তিনি। পরে তাকে কারাগারে নেওয়া হয়। গত 7 অগস্ট তাকে রিমান্ডে নেয় পুলিশ। গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিকের একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ মেজর সাদিকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে। আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণের অভিযোগও তোলা হয় মামলার এজাহারে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার পেছনে থেকে যারা ইন্ধন দিয়েছেন তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার স্ত্রী ফরিদা বেগম। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। মামলার বাদী, সব সাক্ষী ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক সহ পরিবারের নিরাপত্তা দেওয়ার আহ্বানও জানান ফরিদা বেগম। তুহিন হত্যা মামলা 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান ফরিদা। যে হত্যাকাণ্ডের সাথে যারা পেছনে ইন্ধন দিয়েছে এবং টাকা খরচ করে ভাড়াটিয়া কিলার দিয়ে আমার স্বামীকে হত্যা করেছেন তাহলে দ্রুত গ্রেফতার করতে হবে। সরকারের কাছে বিনীত অনুরোধ, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মামলা 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে সর্বোচ্চ শাস্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। পাম অয়েলের দাম কমল প্রতি লিটারে 19 টাকা। এখন থেকে পাম অয়েল বিক্রি হবে 150 টাকা লিটারে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারেও এই দাম সমন্বয় করা হয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পাম অয়েলের নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্য তেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমতে থাকায় কমিশনের সুপারিশে প্রতি লিটারে খোলা পাম অয়েলের দাম 169 টাকা থেকে কমিয়ে 150 টাকা করা হয়েছে। তবে সয়াবিন তেল আগের মতোই প্রতি লিটার 189 টাকায় বিক্রি হবে। অতি সম্প্রতি পাম অয়েলের দামে আন্তর্জাতিক বাজারে কমেছে। সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে সয়াবিন এবং সয়াবিনের কাঁচামাল CDSO এটার মূল্য অপরিবর্তিত থাকায় সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হয় নাই। গেল বছরের চেয়ে 16.5% বাড়িয়ে চলতি অর্থ বছরের জন্য $63 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 15% নামিয়ে আনার চেষ্টা চলছে। বাণিজ্য ঘাটতি কমাতে পদক্ষেপ নেওয়ায় আশাবাদী সরকার।
গেল অর্থবছরে দেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্য ধরা হয়েছিল $57 বিলিয়ন। বছরের ব্যবধানে তা 6 বিলিয়ন বাড়িয়ে এবার ধরা হয়েছে $63 বিলিয়ন। এর মধ্যে সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $16.5 বিলিয়ন। এই ঘোষণার পরে প্রেস লিস্টে দেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা জানান, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ ব্যাংক ঋণের সুদ হার কমানো গেলে পোশাক খাতের রপ্তানি লক্ষ্য অর্জন সম্ভব হবে। যে আমরা হয়তো এর চেয়ে বেশি করার সুযোগ আমাদের সামনে আসবে, কিন্তু সেই সুযোগগুলি নিতে গেলে আমাদের আবার আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, আমাদের দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আলোচনা এখনো চলমান। এছাড়া অশুল্ক বাধা দূর করার বিষয়েও সচেষ্ট আছে সরকার। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি এবং সে ব্যাপারে আমরা যথেষ্ট সংবেদনশীল ছিলাম এবং পরিশেষে আমরা আশা করি যে এর বিনিময়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারব। তিনি আরও জানান, বাণিজ্য ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি, বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির কথা ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অর্থনীতি এখন আর সংকটে নেই, বরং স্বস্তিকর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি এই কথা বলেন। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। গেল বছরের ৮ আগস্ট অভ্যুত্থান পরবর্তী দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এক বছরে কেমন চলল অর্থনীতি সেই তথ্য জানাতেই এ সংবাদ সম্মেলন। অর্থ উপদেষ্টা জানালেন, 14 থেকে মূল্যস্ফীতি 8.5% নামানো বড় সফলতা। রমজানের বাজারে স্বস্তি, জ্বালানি খাতের বকেয়া পরিশোধের পাশাপাশি ধসে পড়া ব্যাংকিং খাতের সংস্কার অন্যতম অর্জন অন্তর্বর্তী সরকারের। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 মতো, অতএব মোটামুটি প্রায় 6% কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পরপরই পাচার হওয়া অর্থ ফেরত আনায় তৎপর ছিল সরকার। তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপর। কারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। থার্ড হলো এখন এটা আনার জন্য এটা অলরেডি হয়েছে, বেশ কতগুলো MLAs হয়েছে। তবে সমালোচনা হয়েছে এনবিআর এর অসন্তোষ ও বেশ কিছু কর্মকর্তার বাধ্যতামূলক অবসর নিয়ে। সংবাদ সম্মেলনে করদাতাদের হয়রানির বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্নে সঠিক তথ্য পূরণের জন্যই সতর্ক করেছে রাজস্ব বোর্ড। জিরো রিটার্ন দিতে হয় এবং সেখানে সব কলাম জিরো ফিল আপ করে রিটার্ন সাবমিট করে দেয়। এটা কিন্তু বিপজ্জনক। সেই কথাটাই আমরা ট্যাক্সপেয়ারদেরকে জানিয়ে দিয়েছি যে আসলে এটা হলে পরবর্তীতে যখন আপনাদের কেসটা অডিট করবে বা আপনাকে অ্যাসেসমেন্ট করবে, আপনি কিন্তু কোনো জবাব দিতে পারবেন না, কারণ আপনি সব তথ্যই মিথ্যা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব আদায় বৃদ্ধি, শিল্প উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা আগামীতে বড় চ্যালেঞ্জ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে স্থানীয়দের উদ্যোগে শুরু হয়েছে ভুলা নদী খনন। এই জন্য অর্থায়ন করছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুরো নদীর খনন কাজ শেষ করতে সরকারের সহায়তা চান তারা। এমন উদ্যোগে প্রশংসা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, মৃতপ্রায় এই নদীর দখল ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে ঢাকায়। নদীর কোথাও পলি জমে ভরাট হয়ে গেছে, কোথাও আবার অবৈধ বাঁধ দিয়ে বাধাগ্রস্ত করা হয়েছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। প্রায় 20 বছর ধরে অনেকটা মৃত প্রায়
লক্ষ্মীপুরের রামগতির ফুলুয়া নদী। ৭৬ কিলোমিটার দীর্ঘ নদীটির পানি প্রবাহ বাধাগ্রস্ত, তাই বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাতে হয় ২০ এলাকার কয়েক লাখ মানুষকে। ব্যাহত হয় চাষাবাদও। ভোগান্তি এড়াতে সরকারের সহায়তা ছাড়াই নিজ উদ্যোগে ও অর্থায়নে নদী খননের কাজ শুরু করে স্থানীয়রা। আমরা এলাকাবাসী মিলে এই নদী কাটার উদ্যোগ নিয়েছি। এই নদী বহু বছর ধরে কাটা হয় না, এমনকি নদী আস্তে আস্তে নদী ভরে গেছে। সকল মানুষ অসুস্থ হয়ে পড়ছে, পানি জমা, পানির প্রতি চাষবাস সব বন্ধ। ভালো সারা পাচ্ছি, সকলে আমাদের উদ্যোগ স্বাগত জানাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডও স্বাগত জানাচ্ছে। কেউ ১০০, কেউ ৫০০, কেউ ১০০০ টাকা করে নদী খননের জন্য দিচ্ছেন, কেউ আবার নদী খননের কাজে শ্রম দিচ্ছেন। নদীর গতি ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। জনগণের ২-৪ টাকা ১০০ টাকা নিয়ে এভাবে যে কাজ শুরু করার পরে এই এলাকার মানুষগুলো ঈদের আনন্দের চাইতে এরা বেশি আনন্দ পাচ্ছে। সরকারের কাছে, পানি উন্নয়নের কাছে, যেহেতু আমাদের এখানে অল্প অর্থায়নের কাজ, আমাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা আমরা কামনা করছি। প্রথম ধাপেই গত ২৪ জুলাই থেকে আজাদনগর স্টিল ব্রিজ এলাকা থেকে কোডেক বাজার পর্যন্ত ৪ কিলোমিটার নদী খননের কাজ চলছে। সহায়তা পেলে পর্যায়ক্রমে ৭৬ কিলোমিটার ভুলুয়া নদীর পুরোটা খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, ফলে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির স্তর সতর্ক সীমা অতিক্রম করেছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। পানির চাপ অব্যাহত থাকায় এরই মধ্যে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী কয়েকদিন এই অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সকাল থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে পদ্মার পানি। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের ১০,০০০-এর বেশি মানুষ। প্লাবিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন। পানি বৃদ্ধির আরো খবর জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে পানি বৃদ্ধির ফলে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর সাধারণ মানুষের ভোগান্তি কেমন, আর পানি উন্নয়ন বোর্ড থেকে কবে নাগাদ পানি কমবে বলে জানানো হয়েছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে ৩টি নদী রয়েছে, পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা। ৩টি নদীতে আসলে ধারাবাহিকভাবে পানি বাড়ছে আমরা যেটা দেখেছি। এর মধ্যে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে পদ্মা নদীতে। এটি মূলত ভারত থেকে যে গঙ্গা অববাহিকা রয়েছে, সেই গঙ্গা অববাহিকার নদী পদ্মা, সেই পদ্মা নদীতে আসলে পানি বৃদ্ধির হারটা সবচেয়ে বেশি। এবং এরই মধ্যে পানি বৃদ্ধি, পানির যে স্তর, অর্থাৎ পানির যে সমতল বলা হয়, সেই সমতল সতর্ক সীমা অতিক্রম করেছে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলছে যে বিপদ সীমা নির্ধারণ করা হয় পদ্মা নদী বা অন্যান্য নদী, সেই নদীর আসলে পানির স্তর যদি ৫০ সেন্টিমিটার, বিপদ সীমা যদি ৫০ সেন্টিমিটারের মধ্যে থাকে, সেটিকে সতর্ক সীমা বলা হয়। তো আমরা যেটা দেখেছি যে পদ্মা নদীতে আসলে বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এটি সতর্ক সীমার মধ্যে রয়েছে। এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে, যেগুলো নিম্ন অঞ্চল হিসাবে পরিচিত। এর মধ্যে ১০,০০০-এর অধিক পরিবার আসলে পানিবন্দী হয়ে পড়েছে ৮টি ইউনিয়নে। এবং এই ইউনিয়নগুলো আসলে মূলত পদ্মা নদীর যে তীরবর্তী ইউনিয়ন, সেই ইউনিয়নগুলো, এবং এগুলো মূলত নিম্ন অঞ্চলের ইউনিয়ন বলেই পরিচিত। আর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যদি বলি, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এরই মধ্যে পানি বৃদ্ধির যে গতি, সেই গতি কমতে শুরু করেছে। অর্থাৎ গতকালকের যদি তথ্য আপনাকে বলি, গতকাল সকাল ভোর ৬টায় পূর্ববর্তী ২৪ ঘন্টায় আসলে ৮ সেন্টিমিটার পানি বেড়েছিল পদ্মা নদীতে, কিন্তু পরবর্তী ৬ ঘন্টা অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পানি বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যেহেতু পানি বৃদ্ধির হারটা কমে গেছে, অচিরেই হয়তো পানি
বৃদ্ধি যে পরিস্থিতির উন্নতি হবে। আপনাকে যদি বলি পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেই বন্যা পূর্বাভাস এবং সতর্কী কেন্দ্রের যে তথ্য গতকালকে যে বার্তাটি তারা দিয়েছে, সেখানে তারা বলেছে যে আগামীকাল অর্থাৎ আজ পর্যন্ত পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এরপর 2 দিন স্থিতিশীল থাকার পরে পানি কমতে শুরু করবে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। ফয়সাল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরই প্লাবিত হয়েছে, অনেক ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কি নির্ণয় করা হয়েছে কিনা, অনুমান করা হয়েছে কিনা, সে বিষয়ে একটু জানাবেন। আর এখনকার সবশেষ অবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? উজানের ঢলে কিন্তু কিছুদিন পরই কিন্তু লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রায় তৃতীয় পর্যায়ে কিন্তু লালমনিরহাটের তিস্তার যে দালিয়া পয়েন্ট আছে, সেখানে কিন্তু বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। আমরা সকালে খবর নিয়ে দেখেছি যে লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ আছে, তিস্তা ব্যারেজ এলাকার 44টি গেট ইতিমধ্যে খুলে রাখা হয়েছে এবং সামনে কিন্তু প্রচুর পানি জমাট বেঁধে আছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেমনটি জেনেছি যে লালমনিরহাটের যে নিম্নাঞ্চলগুলো আছে, প্রায় 12টি ইউনিয়নের ইতোমধ্যে কিন্তু নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে। আমরা সাধারণ মানুষের সাথে সকালবেলা কথা মাহফুজ, আমরা দেখতে পাচ্ছি সেখানে ভারী বর্ষণ হচ্ছে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। লালমনিরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে পানি বৃদ্ধির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। খাগড়াছড়ির 40টি সরকারি ও বেসরকারি হাসপাতালের কোথাও নেই ব্লাড ব্যাংক। জরুরি রক্তের প্রয়োজনে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বাড়ছে মৃত্যু ঝুঁকি। রক্ত সংরক্ষণের রেফ্রিজারেটর চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও এখনও তা মেলেনি, বলছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। খাগড়াছড়ির 7 লাখ মানুষের চিকিৎসায় রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে 40টিরও বেশি হাসপাতাল ও ক্লিনিক। তবে এর একটিতেও নেই কোনো ব্লাড ব্যাংক। বিভিন্ন দুর্ঘটনা, প্রসূতি, জরুরি অস্ত্রোপচার কিংবা থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত জোগাড়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনেরা। সময় মতো রক্ত দিতে না পারায় মারাও যাচ্ছে রোগী। একটা ব্লাড ব্যাংক নাই, আমাদের রোগী মারা যাইতে আছে রক্তের সমস্যায়। অনেক সময় আমাদের এখানে ব্লাড পাওয়া যায় না, ব্লাডের সংকট হয়। না থাকার কারণে অনেক রোগী, চিকিৎসার কারণে অনেক লোক মারা যায়। রক্ত সংরক্ষণে রেফ্রিজারেটর চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা জানালো জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আশ্বাস মিললেও এখনো আসেনি যন্ত্রপাতি। বিভিন্ন অ্যাক্সিডেন্টের থেকে শুরু করে বিভিন্ন মাতৃকালীন জটিলতার কারণে আপনার জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। রাতের বেলা যদি আসে আমরা শেষ মুহূর্তে রক্ত দিতে পারি না। আমাদের বিভিন্ন জায়গাতে চিঠি দিয়েছি, আমরা পাইনি। সাদা আমাদেরকে আসে দিয়েছেন। পাহাড়ি জেলা খাগড়াছড়ির দুর্গম ও প্রান্তিক এলাকার রোগীদের জরুরি রক্তের যোগান দিতে ব্লাড ব্যাংক স্থাপনের পরিকল্পনা রয়েছে, জানালো রেড ক্রিসেন্ট সোসাইটি। এই এলাকাতে সেই রক্ত শূন্যতার থেকে অনেক মায়েরা মৃত্যুবরণ করে থাকে অকালেই। তো আমরা চাচ্ছি যে রেড ক্রিসেন্ট সোসাইটি এখানে একটা ব্লাড ব্যাংক করার চিন্তা ভাবনা নিয়েছি। রক্ত সংরক্ষণে ব্লাড ব্যাংক স্থাপনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জেলাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উৎপাদনের শীর্ষ জেলা হলেও হঠাৎ আলুর দরপতনে দিশেহারা মুন্সিগঞ্জের কৃষক ও হিমাগার মালিকরা। হিমাগারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 11 টাকায়, অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে ব্যয় প্রায় 27 টাকা। আলুর বাম্পার ফলন হলেও হিমাগার সংকট ও অব্যাহত দরপতন রোধে সরকারি হস্তক্ষেপ চান কৃষকরা। সরকারি হিসেবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 17 টাকা। এর সাথে হিমাগার ভাড়া 6 টাকা এবং অন্যান্য খরচ যোগ করলে দাঁড়ায় 27 টাকা। তবে মুন্সিগঞ্জে হিমাগারে সে আলু বিক্রি হচ্ছে মাত্র 11 টাকায়, আর খুচরায় 20 টাকা। এমন ভয়াবহ দরপতনে দিশেহারা কৃষক। 25টা 26টা 28টা ক্ষেত তৈরি করতেই পড়ছে কলেকশন স্টোরে আনতে। কারণ 12টা 11টা 11:30 বেচে কৃষকের কত পরিমাণ লোকসান দেখেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পরবর্তী যে আলু খেতি করবো কৃষকরা এই পুঁজিও টাকা থাকবো না। জেলায় 34,758 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 10,82,000 টন, যার লক্ষ্যমাত্রা চেয়ে 60,000 টন বেশি।
6টি উপজেলার 58টি হিমাগারে এবছর 5,07,000 টন আলু সংরক্ষণ করা হলেও বাজারজাত করা হয়েছে মাত্র 52,000 টন। এখনও মজুত রয়ে গেছে 4,55,000 টন আলু। গত বছর এ সময়ে মজুত ছিল 2,70,000 টন। এই আলু যে পরিমাণ আছে, আলু যদি বাইরে সেল না দেয় বা কিছু সরকার যদি না করে, তো আলু কলস্টনে অনেক আলু থাইকা যাইব। সরকারের কাছে একটাই আবেদন, আলু ডিসিপির মাধ্যমে এটা বিতরণ করুক, নাইলে বাইরে সাপ্লাই দেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলু রপ্তানি ও সরকারি সংস্থার মাধ্যমে আলু কেনার তাগিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। দরিদ্র জনগোষ্ঠীকে চাল সহ অন্যান্য দ্রব্য তাদেরকে কম দামে যে সরবরাহ করি, সেখানে যদি আলু ফসলটাকে অন্তর্ভুক্ত করা যায়, আমার মনে হয় যে তাহলে কিছু আলু যদি সরকারিভাবে ক্রয় হয়, তাহলে আমার আলু চাষিরা কিছু উপকৃত হবে এবং আলুর বাজারের উপরে একটা ভালো প্রভাব পড়বে। নতুন মৌসুম শুরুর আগে ব্যবস্থা না নিলে আলু উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলুর দরপতন নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু, হঠাৎ করে আলুর দরপতনে কৃষকদের কি পরিমাণে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? দেখুন, আমরা প্রতিবেদনে কেজি প্রতি আলুর যে দরপতনের ক্ষতি হচ্ছে কৃষকদের সেটি উল্লেখ করেছি। এখন আমি যে কোল্ড স্টোরেজে আছি তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, 50 কেজি একটি আলুর বস্তা বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 530 টাকা পর্যন্ত। সেই হিসেবে এইখানে একজন কৃষকের 280 টাকা শুধুমাত্র কোল্ড স্টোরেজের ভাড়া প্রদান করতে হবে এবং তাকে এই পর্যন্ত পরিবহন খরচ দিতে হয়েছে 150 টাকা। 430 টাকা তাকে এখান থেকেই কোল্ড স্টোরেজ তার কাছে এখন পর্যন্ত কিন্তু পাওনা রয়েছেন। আর এই যে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য প্রতি 50 কেজি বস্তাতে একজন কৃষকের মাত্র 70 থেকে 80 টাকা পর্যন্ত থাকছে। এই ক্ষতিটি কিন্তু এবছর সর্বোচ্চ ক্ষতিতে পরিণত হলো। মুন্সিগঞ্জের এই যে উৎপাদনের দিক থেকে শীর্ষ জেলার যে আলু উৎপাদনকারী কৃষক এবং সংরক্ষণকারীরা তারা বলছেন যে এই হিসাবে এবছর তাদের সর্বোচ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। সরকারি হিসেবে যে জমিতে খরচ পড়ছে, যে প্রতি কেজি আলু উৎপাদন খরচ 17 টাকা এবং হিমাগারের ভাড়া 6 টাকা করে ধরে এই খরচটি কিন্তু 27 টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 11 টাকা এই হিমাগার থেকে, এবং যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা। এইরকম পরিস্থিতিটি কিন্তু এই কৃষক এবং সংরক্ষণকারীরা এর আগে এত বড় ক্ষতির সম্মুখীন কিন্তু কখনো হয়নি। বাজারের এই যে ভয়াবহ দরপতন, তার ফলশ্রুতিতে কিন্তু কৃষক এখন ভাবনায় পড়েছে তাদের এই যে আলু সংরক্ষণের যে প্রক্রিয়াটির জন্য 280 টাকা তাদের ভাড়া গুনতে হচ্ছেন আজকের দিন পর্যন্ত, তারা যদি নির্দিষ্ট 500 টাকার উপরে বাড়তি না হয় তাহলে কিন্তু কৃষক হিমাগারেই কিন্তু তার আলু রেখে চলে যেতে বাধ্য হবেন। এমনটাও কিন্তু আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম, মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে কৃষক আলু নিতে আসছেন না। তো এই রকম একটি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলেই বলছেন যে এই মুহূর্তে যদি সরকার কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই যে ফসলটি, এই ফসল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কৃষক এবং হিমাগার মালিকরা তারা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আর এই ক্ষতিগ্রস্ত থেকে এখন একমাত্র উপায় বাঁচতে হলে, যেটি বলছেন সংশ্লিষ্টরা কৃষক, শ্রমিক এবং হিমাগার মালিকরা, তারা বলছেন যে আলুকে এই মুহূর্তে রপ্তানি এবং সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে, খাদ্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে এর একটি যথাযথ দাম নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করছেন। মুন্সিগঞ্জ থেকে আলুর দর পতনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। পানের দাম কমায় লোকসানের মুখে দিনাজপুরের চাষিরা। গত বছরের তুলনায় 3 ভাগের 1 ভাগ দামও মিলছে না। চাষিরা বলছেন সুপারির দাম বাড়ায় ক্রেতা কমেছে পানের। লোকসান ঠেকাতে প্রণোদনা ও রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। বংশ পরম্পরায় পান চাষ করে আসছেন দিনাজপুরের অনেক চাষি। আগে পান চাষের লাভ হলেও এবারের চিত্র ভিন্ন। চাষিরা বলছেন গত বছর 1 পোয়া পান 2000 টাকায় বিক্রি হলেও এবছর দাম নেমেছে 800 টাকায়। অন্যদিকে বাঁশ, সুতলি সহ পান চাষের অন্যান্য উপকরণ ও সার কীটনাশকের দাম বেড়েছে। পানের দাম অনেক কম, কিন্তু আমরা নিয়ে যাতে বিক্রি করবো, আমাদের ডেভেলপ হচ্ছে না। আপনার ফুল টুল এগুলা যেগুলা কিনতে যাচ্ছি, এগুলার দাম ধরেন অনেক টাকা লাগতেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন এবছর সুপারির দাম বাড়ায় বিক্রি কমেছে পানের, এতেই গুনতে হচ্ছে লোকসান। পান নিয়ে আসলে পরে কোনো দামই থাকে না, পাইকার ভিড়ে না। 2000 পান 500 টাকা দাম বলে। সুপারির দাম বেশি হওয়ার কারণে
এই সঠিক পরিমাপের সুপারিও মনে করেন দিতে পারছে না এবং দোকানে সেলও সেরকম হচ্ছে না। এই সেল কম হওয়ার কারণে ওই যেমন সাধারণ দোকানদারেরাও পান কম কিনতেছে। ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক প্রণোদনা ও পান রপ্তানির দাবি জানিয়েছেন চাষিরা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে কৃষি বিভাগ। বিগত বছরের তুলনায় এবার পান চাষে কিছুটা দাম কম পাওয়াতে তারা প্রত্যাশা রেখেছেন যে সরকারি যদি সহায়তা পাওয়া যায় তাহলে এই ফসলটির চাষ আরও দিনে দিনে সম্প্রসারিত হবে এবং তারা জাতীয়ভাবে অবদান রাখতে সক্ষম হবে। দিনাজপুরে এবছর পান চাষ হয়েছে 210 একর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এছাড়া এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।